ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকে আমরা দেখে নেব স্থির তড়িতের প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ। একটু পুরনো আলোচনাটা আগে করে নিই। আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র হলো সেই অঞ্চল, ইলেকট্রিক ফিল্ড is a region of space around a charge or a system of charges within which other charged particles experience electrostatic forces. তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি অঞ্চল যে অঞ্চলে কোনো একটি আধানের জন্য বা একটি আধান সংস্থার জন্য অন্যান্য আধানগুলি একটি বল অনুভব করে, experience electrostatic forces. Theoretically, electric field extends up to infinity, but practically it is limited to a certain distance. গাণিতিকভাবে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হলেও বাস্তবে এটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই অনুভূত হয়। Electric field strength or electric field intensity or electric field, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেও আমরা সংক্ষেপে তড়িৎ ক্ষেত্র বলে থাকি। Electric field strength at a point in an electric field is the electrostatic force per unit positive charge acting on a vanishingly small positive test charge placed at that point. অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপিত অত্যন্ত ক্ষুদ্র vanishingly small positive test charge, অত্যন্ত ক্ষুদ্র আধানের উপর ক্রিয়াশীল বল প্রতি একক আধানে। অর্থাৎ প্রতি একক ধনাত্মক আধানে ক্ষেত্রের কোনো বিন্দুতে যে পরিমাণ বল অনুভূত হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে যে আধানকে দিয়ে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে তাকে কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হতে হবে, ভ্যানিশিংলি স্মল পজিটিভ টেস্ট চার্জ হতে হবে। ধরে নাও এটা একটা প্লাস কিউ আধান আর এটা ভ্যানিশিংলি স্মল প্লাস কিউ জিরো আধান। এদের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটি এই বরাবর বিস্তৃত। আর এটা যদি মাইনাস কিউ চার্জ হতো তাহলে তার উপর ক্রিয়াশীল বল অন্তর্মুখী হতো, মানে এটা আকর্ষণী বল হতো, এটা বিকর্ষণী বল। কিউটাকে আমরা সোর্স চার্জ বলছি আর কিউ জিরোটাকে টেস্ট চার্জ, আর এফটাকে ফোর্স আর ইটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড এই টোটাল রিজিয়নটাই হচ্ছে ই। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি লিমিট ডেল্টা কিউ টেন্স টু জিরো, অর্থাৎ হচ্ছে কিউ জিরো টেস্ট চার্জ বলেছিলাম vanishingly small, F total experienced force divided by delta Q, or electric field equal F by Q0, কারণ delta Q টাই Q0। আর ইলেকট্রিক ফিল্ড যদি আমি SI এককে বলে থাকি তাহলে 1/4πε0 Q by R স্কয়ার, যেখানে R হচ্ছে এই মধ্যবর্তী দূরত্বটা, ইনটু R ক্যাপ, অর্থাৎ R ক্যাপ হচ্ছে একক ভেক্টর।
The test charge is considered to be vanishingly small, অর্থাৎ যে টেস্ট চার্জ সেটাকে আমরা ধরে নিই অত্যন্ত ক্ষুদ্র, because its presence should not alter the configuration of charge or charges, and thus electric field which is intended to be measured. মাথায় রাখতে হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের আসতে পারে যে টেস্ট চার্জকে অত্যন্ত ক্ষুদ্র বা টেন্স টু জিরো নেওয়া হয় কেন? কারণ টেস্ট চার্জ যেন ফিল্ডকে কোনোভাবে পরিবর্তিত বা অল্টার করতে না পারে। সেটা যদি বড় আধান হয় তাহলে সেটাও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং আমরা টেস্ট চার্জকে নেব একেবারে ক্ষুদ্র একটা আধান, যার দ্বারায় যে ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য পরিমাপ করছি সেই ক্ষেত্রটার উপর কোনো যেন প্রভাব না পড়ে। আশা করি এতটুকু বুঝতে পারলে। চলো এবার কয়েকটি নোটস নিয়ে নিই। Since Q0 is taken positive, the direction, মানে যেটা আমরা এরকম একটা সাইন দিই, এই ডিরেকশনটা রাদার এখানে দেওয়া উচিত ছিল, আর এই ডিরেকশনটা এখানে। Direction of electric field is along the direction of electrostatic force. Electrostatic force on a negatively charged particle will be opposite to the direction of electric field. তোমরা দেখতে পেলে যে ইলেকট্রিক ফিল্ডের যেটা দিক আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যেটা দিক সেটা কিন্তু ঋণাত্মক আধানের জন্য পরস্পর বিপরীতমুখী হয়। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা মান আছে এবং অভিমুখ আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটি ভেক্টর রাশি, whose magnitude and direction are uniquely determined, মানে তার মান এবং অভিমুখ একদম নির্দিষ্ট at every point in the field, ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর অভিমুখ এবং মান নির্দিষ্ট। SI unit of electric field is Newton per coulomb. SI ইউনিট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হচ্ছে নিউটন পার কুলম্ব বা NC ইনভার্স। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। এবার আমরা দেখে নিই ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। এটা আমরা আগেও করেছি। ধরো এটা ত্রিমাত্রিক দেশ, একদম কেন্দ্রে আমি ধনাত্মক আধান কিউ রেখেছি, যার জন্য এই পুরো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিস্তৃত হয়েছে। পি একটি বিন্দু যার স্থানাঙ্ক x, y, z, এটা Q0 টেস্ট চার্জ, এটা হচ্ছে আমাদের r। তার মানে r কি রকম দাঁড়ালো, একটু r টাকে লিখে নিই, r ইকুয়াল টু I x প্লাস j y প্লাস k z. Force exerted on Q0 by Q is F equal, এটা কিন্তু আমি অবশ্যই SI এককে লিখছি, 1/4πε0 SI একক এবং ফ্রি স্পেস Q0 by r square into r cap, or F equal 1/4πε0 Q0 by r cube into r vector. কিউব কি করে হলো, এই r ক্যাপটাকে r ভেক্টরে রূপান্তরিত করেছি, তাই নিচেও একটি r এর মান নিতে হয়েছে, তাই স্কয়ারটা কিউব হয়েছে। এটা আমরা আগেও দেখেছি। ইলেকট্রিক field strength is E equal F vector divided by Q0. Q0 tends to 0, or electric field equal 1/4πε0 Q by r cube into r vector, or E equal 1/4πε0
কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এই ভেক্টরটাকে আমরা ক্যাপ বা একক ভেক্টরে রূপান্তরিত করেছি, তাই এখান থেকে একটা মান চলে গেছে। মাথায় রাখতে হবে আর একক ভেক্টর সমান সমান আর ভেক্টর ডিভাইডেড বাই আর মডিউলাস। এদিকে আর স্কোয়ার প্লট করলাম আর এইদিকে ইলেকট্রিক ফিল্ড এদিকে আর স্কোয়ার এদিকে। আমি এই লেখাটাকে মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ইরেজার, হ্যাঁ দেখা যাবে সুন্দর করে। হ্যাঁ, আবার আমরা পেন নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারছি ইলেকট্রিক ফিল্ড দূরত্বের সঙ্গে এইভাবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ দূরত্ব যত বাড়বে তত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কমতে থাকবে। Electric field due to a point charge has spherical symmetry, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা বিন্দু আধানের জন্য একটা গোলকের মতো সিমেট্রিতে থাকে। অর্থাৎ যদি তুমি মনে মনে এরকম একটা গোলক ভাবো আর একদম তার কেন্দ্রে থাকে কোনো আধান কিউ, তবে সেই গোলকের পৃষ্ঠের সমগ্র জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একেবারে সমান থাকবে। অর্থাৎ আর এর মান পরিবর্তিত না হলে সর্বত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান থাকবে। অর্থাৎ একক বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা স্ফেরিক্যাল সিমেট্রিতে থাকে। If q greater than 0, then the field radially outward. যদি q পজিটিভ হয় মানে গ্রেটার দ্যান 0 হয়, তাহলে একদম রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, বুঝতে পেরেছো? ওকে, আমরা এখানেও একটা বহির্মুখী দিয়ে দিই এইভাবে। If q less than 0, then field is radially inward. অর্থাৎ যদি q ঋণাত্মক হয়, অর্থাৎ এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু রেডিয়ালি ইনওয়ার্ড হবে। প্রত্যেকটা বিন্দু থেকে ভেতরের দিকে, কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর। বোঝা গেল? এরকম। তাহলে এটা হচ্ছে কিউ লেস দ্যান 0 আর এটা হচ্ছে কিউ গ্রেটার দ্যান 0। এবার আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড ইন টার্মস অফ কোঅর্ডিনেটস ইজ গিভেন বাই, মানে ওই যে এক্স ওয়াই জেড লিখেছি সেই অনুপাতে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম হয়। নিচে বলেছিলাম আর কিউব, এবার আর সমান সমান তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম আর সমান সমান আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে আর স্কোয়ার is equals to x square plus y square plus z square। আর স্কোয়ারটা কিভাবে পেলাম? আর ভেক্টর ডট আর ভেক্টর, যে কোনো ভেক্টরকে তার ভেক্টর দিয়ে ডট করলে আমরা তার ভেক্টরের মডিউলাসের স্কোয়ার পাই, x স্কোয়ার প্লাস, তার মানে আর সমান সমান হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আর কিউব ইকুয়াল কি হবে? আর কিউব সমান সমান x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বুঝতে পেরেছো এই টার্মটা কেন এসেছে? এবার আমরা জেনে নেব সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতনের নীতি। The electrostatic force
experienced by a charge due to other charges is the vector sum of electrostatic forces due to these other charges as if they are existing individually. অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি অনেকগুলো বিন্দুর জন্য তুমি করে থাকো তাহলে এটা মনে হবে যে প্রতিটি বিন্দু আলাদা আলাদা করে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যে পরিমাণ ক্ষেত্র প্রাবল্য অনুভব করাতো বা সৃষ্টি করত, তাহলে এই যে আধানের যে একটা সমষ্টি বা সমবায়, তাহলে সমবায়ের ক্ষেত্র প্রাবল্য হবে এদের প্রত্যেকটি ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর সাম, মানে ভেক্টরিক্যালি তাদেরকে যোগ করলে যা হওয়া উচিত তাই হবে। অর্থাৎ আরেকবার বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রে স্থিরতারিতিক বল কোনো একটি বিন্দুতে, সেটা হবে অনেকগুলি আধান যদি উপস্থিত থাকে সেই অনেকগুলি আধানের প্রতিটির পৃথক পৃথক ভাবে ক্রিয়াশীল বল বা ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর যোগ। এমন যেন মনে হবে যে তারা যদি পৃথক পৃথক ভাবে ওই বিন্দুগুলোতে থাকতো এবং তারা যদি একে একে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা স্থিরতারিতিক বল প্রয়োগ করতো, তবে সেই পৃথক পৃথক ভাবে ক্রিয়াশীল বলগুলির যে ভেক্টর যোগ তাই হবে ওই নির্দিষ্ট বিন্দুতে ওই আধান সমবায়ের জন্য ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বিষয়টাকে একটু পরিষ্কারভাবে দেখে নিই, এই জায়গাটা একটু মুছে নিই, এই জায়গাটা একটু মুছে নিই। আমরা এখানে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আমরা এই জায়গাটায় একটু তোমাদেরকে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিষয়টাকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই দেখো, ধরে নাও এটা একটা Q1 আধান প্লাস Q2 আধান, Q3 আধান, সেটা তো মাইনাস, এরকম অনেকগুলি আধান আছে। এবার এখানে কোনো একটা আধানের উপর এ বল প্রয়োগ করছে, এই বলটাকে আমি বলছি F12, এ বল প্রয়োগ করছে F13, F14 and so on। এবার এদের এই যে প্রত্যেকটা বল, এই প্রত্যেকটা বলের ভেক্টর সাম হবে এদের বলগুলির মান। ওকে, তাহলে ভেক্টর সামটা কিরকম হবে দেখো, বহুভুজ সূত্র অনুযায়ী এই ভেক্টর প্লাস দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর মানে বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটি, অর্থাৎ এই বাহুটি। বোঝা গেছে? পুরো বহুভুজ সূত্রের একটা প্রতিরূপ। অর্থাৎ F1 এর উপর ক্রিয়াশীল বল F12, F13, F14, F15। তাহলে আমি যদি বলি এ বিন্দুতে কোনো একটি ফোর্স আছে, এখানে আমি 5টা আধান দিয়ে বুঝিয়েছি, সেরকম যদি অসীম সংখ্যক থাকে, n সংখ্যক আধান থাকে যদি, তাহলে কিরকম হবে 1/4 পাই এপসাইলন 0 সাম ওভার b ইকুয়াল 1 to n QA QB, মানে সব ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 1 2 1 3 মানে 1 এর উপর যারা বাকি সবাই, অর্থাৎ আমি এখানে এ বিন্দুতে চাইছি, তাহলে এ বিন্দুতে এ ছাড়া বাকি সবাই, যেমন 1 2 কিরকম হয়েছিল R1 minus R2, তেমনি এখানে RA minus RB, RA minus RB, এই যে RA minus RB এই বিষয়টা ত্রিভুজ সূত্র থেকে আমরা প্রথম ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম, সেটাই এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, বিশেষ করে এই ক্যালকুলেশনটাকে সময় নিয়ে একটু দেখে নিও। ওকে, ইন দ্য প্রেজেন্ট এক্সাম্পল a ইকুয়াল 1, মানে যেটা আগে যে এক্সাম্পলটা করেছি আমরা, আর b ইকুয়াল 2 থেকে 5 অবধি করলেই দেখবে এইটা পেয়ে গেছো, F12, F13, F14, F15।
the force is to be found on second charge, then A equal to হবে, যদি দ্বিতীয় আধানের উপর তুমি ফোর্স বের করতে চাও তাহলে A equal to 2 হবে, আর B এর মান হবে 1 থেকে 3, 1 এবং 3, আর 3 থেকে 5 অবধি। মানে বিষয়টা কি, যেহেতু B এর মান তো আর B এর জন্য হবে না, যে আধানটার উপর তুমি ক্রিয়াশীল বল বের করতে চাইছো তার উপর ক্রিয়াশীল বল তার জন্য হতে পারে না, অর্থাৎ B never equals to A. Is that clear? এইটুকু বুঝতে পেরেছো? চলো এগিয়ে যাই। The interaction must be on the charge which is to be studied due to other charges. তার মানে যে আধানের উপর তুমি ক্রিয়াশীল বল বা তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাইছো সেটা ছাড়া বাকি আধানগুলি। The charge on which the influence due to other charges is to be found is assumed to be floating charge and others rigidly fixed. মানে যে আধানটার উপর আমরা নির্ণয় করতে চাইছি সেটা ভাসমান আর বাকিগুলো কিন্তু তাদের পজিশন অনুযায়ী স্থির। অর্থাৎ তুমি একবার R1 এর উপর ক্যালকুলেট করবে, একবার R2 এর উপর ক্যালকুলেট করবে, R3 এর উপর ক্যালকুলেট করবে, এই যার খুশির উপর ক্যালকুলেট করতে পারো সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে, কিন্তু বাকি আধানগুলো কিন্তু রিজিডলি ফিক্সড, একদম দৃঢ়ভাবে আবদ্ধ বা স্থির। ফর এক্সাম্পল, ফার্স্ট চার্জ, সেটাকে আমরা ফ্লোটিং ধরলাম, is repelled away by Q2, Q4 and attracted towards Q3 and Q5. মানে ফার্স্ট চার্জ যেটা ফ্লোটিং সেটা কিন্তু Q2 এবং Q4 এর দ্বারায় বিকর্ষিত হবে, কারণ Q2 Q4 ছিল কি ধনাত্মক, আর Q3 দ্বারা এবং Q5 যে ঋণাত্মক ছিল তাই তাদের দ্বারা কিন্তু আকর্ষিত হবে। The interactions between other charges among themselves must be ignored. মানে ওই তুমি ধরো ফার্স্ট চার্জের উপর ক্যালকুলেট করছো, তখন তো Q2 Q4 এদের দুজনের মধ্যেও ইন্টারঅ্যাকশন হচ্ছে না, কিন্তু সেটাকে তুমি ইগনোর করতে পারবে বা উপেক্ষা করতে পারবে যখন তুমি এক নম্বর চার্জের উপর নির্ভর করছো। সুপারপজিশন প্রিন্সিপালের বড় একটা সুবিধার দিক এটা। এই সুপারপজিশন প্রিন্সিপাল যারা মেনে চলে তাদের ক্ষেত্রে গণনায় অনেকটাই সহজ হয়ে পড়ে, কারণ আমাদের এই ধরনের ইন্টারঅ্যাকশন গুলো কোনো রকম ক্রিয়া করে না বলে। That is F23, F24, F25, F34, F35, F45 এগুলোকে আমাদের হিসেব করার দরকার নেই, এটাই সুপারপজিশন প্রিন্সিপাল। যখন তুমি F1 এর উপর নির্ণয় করছো শুধু দেখবে F1 এর উপর কে বল প্রয়োগ করেছে, ওই তারা নিজেদের মধ্যে কি বল প্রয়োগ করলো সেটা ম্যাটার করবে না যদি অন্যান্যরা ফিক্সড থাকে, শুধু F1 ফ্লোটিং হতে পারে, মানে নড়তে চড়তে পারে আর কি। সুপারপজিশন প্রিন্সিপাল হোল্ডস গুড ফর ইলেকট্রিক ফিল্ড অলসো। একটু আগে শুরুতেই আমরা এই কথাটা বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রেও কিন্তু হুবহু একই কথা, শুধুমাত্র স্থিরতারিতিক বলের জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কথাটাকে নেব। এবার আমাদের ইম্পর্টেন্ট আলোচনা, এতটুকু তো আমরা আলোচনা হয়তো কম বেশি আগে করেছি, এবার আমরা আলোচনা করব ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা। An electric line of force is an imaginary straight or curved path. আবার বলি, এই শব্দের উপর গুরুত্ব দিও, ইমাজিনারি, কল্পিত। An electric line of force is an imaginary straight or curved path along which a unit positive charge is supposed to move when free to do so an electric field. So in an electric field do so. যেটা ছিল যে তাহলে তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝি? তড়িৎ বলরেখা হলো এমন একটি কল্পিত সরল রেখা বা বক্ররেখা যেটা বরাবর
একটি একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে, মুক্তভাবে স্বাধীনভাবে ছেড়ে দিলে যে রেখা বরাবর সে গমন করবে, অর্থাৎ তার যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ বলরেখা। Electric lines of force do not physically exist. আবার বলি, ফিজিক্যালি বাস্তবে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই, বাট দে রিপ্রেজেন্ট রিয়েল সিচুয়েশনস। তারা বাস্তব অবস্থাকে রিপ্রেজেন্ট করতে পারে, প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু তারা ফিজিক্যালি এক্সিস্ট করে না। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স মে বি স্ট্রেট লাইন অর মে বি কার্ভড লাইন। কার্ভ লাইনের প্রত্যেকটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অভিমুখী হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বলতে আমরা কি বুঝবো, যে কোনো একটি সরল রেখা বা বক্ররেখা, যেটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তড়িৎ বলরেখার উপর অঙ্কিত প্রতিটি বিন্দুতে স্পর্শকের অভিমুখ হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। আবার বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে তড়িৎ বলরেখার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের অভিমুখের সঙ্গে অভিন্ন। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ডিউ টু পয়েন্ট চার্জ, অর্থাৎ বিন্দু আধানের জন্য তড়িৎ বলরেখা। ধরা যাক, প্রথমে আমি ধরছি কিউ গ্রেটার দ্যান 0, মানে আধান ধনাত্মক। তাহলে ধনাত্মক আধান হলে এইরকম প্রতি আধান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড এইরকম হচ্ছে তড়িৎ বলরেখা। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে সব ইনওয়ার্ড। ওকে, representation of electric field in terms of field vectors. The size of the arrow represents the strength of the electric field. দেখো, আমি যত দূরের দিকে গিয়েছি, প্রত্যেকটা ছবিতে লক্ষ্য করো, যত দূরের দিকে গিয়েছি এই সাইজগুলো, অ্যারো চিহ্নের সাইজগুলো কিন্তু আমি আস্তে আস্তে ছোট করে দিয়েছি। এই সাইজটাই কিন্তু আমরা ওই ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করছি। অর্থাৎ আধান থেকে দূরবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হ্রাস পায়। এই হ্রাস মানের ক্ষুদ্রতা বোঝানোর জন্যই এদের দৈর্ঘ্যগুলোকে ছোট করে দেওয়া হয়েছে, অপরদিকে যত কাছে এনেছি তত বড় করে দিয়েছি। যেভাবে ভেক্টর পড়ার সময় বা ভেক্টর অ্যানালাইসিস পড়ার সময় তোমরা ভেক্টরের মান বোঝানোর জন্য এর দৈর্ঘ্যকে বোঝাতে, আর অভিমুখ বোঝানোর জন্য তার ওই তীর চিহ্নের অভিমুখটাকে বোঝাতে, একই রকম ভাবে এক্ষেত্রে মানটা আস্তে আস্তে যত কাছে আসে তত বাড়তে থাকে, তাই অ্যারো চিহ্নগুলোকেও বাড়ানো হয়েছে। অর্থাৎ এইরকম বোঝা গেল? Representation of electric field in terms of field lines. এবার ইলেকট্রিক ফিল্ড লাইনস এর আকারে বোঝালাম। তাহলে ভেক্টরিক্যালি আঁকতে গেলে তোমাকে দূরবর্তী অ্যারো সাইন গুলোকে ছোট ছোট করে আঁকতে হবে, আর যদি তুমি নরমাল ইজি ওয়ে অফ ড্রয়িং এ আঁকতে চাও তাহলে এইভাবে আঁকতে পারো। এটা কিন্তু কিউ লেস দ্যান 0 কারণ অন্তর্মুখী, আর এটা কিউ গ্রেটার দ্যান 0 কারণ এটা বহির্মুখী। Electric field lines of force due to a pair of equal and unlike charges. আমরা দুভাবে করব, যে এক জোড়া আধান নেব, ইকুয়াল চার্জ নেব একবার, আর আনইকুয়াল চার্জ নেব। মানে আনলাইক, ইকুয়াল ঠিক নয়, দুটোই হয়তো ইকুয়াল। আনলাইক চার্জ মানে একটা ধনাত্মক হলে একটা ঋণাত্মক। ধরে নাও এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এইরকম। অর্থাৎ প্লাস কিউ থেকে দেখো বহির্মুখী, আর মাইনাস কিউ থেকে কিউ এর দিকে অন্তর্মুখী হচ্ছে এটা। এই যে পেয়ার, এটাকে না আমরা
তড়িৎ দ্বিমেরু বলি। যদি দুটি সমান ও বিপরীতধর্মী আধান পরস্পরের মধ্যে ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তখন সেই আধান সমবায়কে আমরা তড়িৎ দ্বিমেরু বলি। তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর জন্য যদি লাইনস অফ ফোর্স ড্র করতে হয় তাহলে লাইনস অফ ফোর্স গুলো এইরকম হবে। যে কোনো একটা বিন্দু পি নিলাম, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এইরকম, দেখো একটা স্ফেরিক্যাল সিমেট্রি। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কন্ট্রাক্ট লেন্থওয়াইজ। আবার বলছি, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে পারে। টু রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট কি করে না, অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জেস। দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে পারে। দেখো এই বরাবর যে দৈর্ঘ্যটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের, আর এখানে দৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে না, একদম মাঝামাঝি সব থেকে মিনিমাম ডিসটেন্স। তার মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে পারে। আর একটা ব্যাপার আছে, এরকম পাশাপাশি না বিকর্ষণ করে। দেখো যত দূরে গেছে এই দূরত্বটা বাড়তে শুরু করেছে, তাই না? পাশাপাশি বিকর্ষণ করে, কিন্তু দৈর্ঘ্য বরাবর আকর্ষণ করে, মানে সংকুচিত হয়। এবার আরেকটা দেখো, electric lines of force due to a pair of equal and like charges। এবার দুটি সমান কিন্তু একই সমধর্মী আধান, ধরো এটা একটা প্লাস কিউ, এটাও একটা প্লাস কিউ, দুজনের আধানের মান সমান এবং প্রকৃতিও সমান, দুজনেই ধনাত্মক। আগের বার প্রকৃতিটা আলাদা ছিল মান সমান হলেও। এই যে এইরকম, অর্থাৎ তারা পাশাপাশি বিকর্ষণ করে। ওকে, এইরকম হবে তাদের ইলেকট্রিক ফিল্ড। ইজি ওয়ে অফ ড্রয়িং, বুঝতে পেরেছো? এইভাবে তাদের মধ্যে বিকর্ষণ। এইভাবে দেখানোর কারণে তাদের কিন্তু বিকর্ষণটা, আর এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ এখানে কোনো রকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, মান থাকে না। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এক্সার্ট ল্যাটারাল মানে সাইডওয়াইজ, পাশাপাশি ভাবে, প্রেসার টু রিপ্রেজেন্ট রিপালশন বিটুইন টু লাইক চার্জেস। দুটি সমধর্মী আধানের মধ্যে বিকর্ষণকে সূচিত করার জন্য বা প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য আমরা কিন্তু সাইড ওয়াইজ তার একটা প্রেসার এক্সার্ট করে ধরে নিই। ওকে, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ডিউ টু ইউনিফর্ম ফিল্ড মানে সুষম ক্ষেত্রে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ধরে নাও এরকম দুটো প্লেট আছে, একটা সমভাবে আহিত ধনাত্মক আধান আর একটা সমভাবে আহিত ঋণাত্মক আধান, আর দুজনেরই ডাইমেনশন বা মাত্রা অসীম। অসীম না হলে মাঝখানের লাইনস অফ ফোর্স গুলো একদম ইকুয়াল হয় না। এই যে এরকম, আমাদের কিন্তু এই ডাইমেনশনটা ছবিতে এটুকু দেখলেও এটাকে ধরে নেবে অসীম পর্যন্ত বিস্তৃত। প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স অর ফিল্ড লাইনস, কি কি ধর্ম ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখার ধর্ম? এক নম্বর, the electric lines of force are imaginary lines, এরা কল্পিত রেখা। A unit positive charge placed in the electric field tends to follow a path along the field line, it is free to do so। মুক্তভাবে বা স্বাধীনভাবে কোনো একক ধনাত্মক আধান যে সঞ্চার পথ সৃষ্টি করে ক্ষেত্রে সেটাকেই তড়িৎ বলরেখা বলে। এই যে এইভাবে দেখলে, আরেকবার দেখে নাও, এখানটাকে এই দিকটা দেখো, ওই দেখো এইভাবে, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। The electric lines of force emanate from a positive charge, ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে, and terminate on a negative charge, শেষ হয় গিয়ে একটি ঋণাত্মক আধানে। বোঝা গেল? বোঝা গেল? ভালো করে লক্ষ্য করো। The tangent to an electric field line at any point gives the direction of the electric field at that point।
অর্থাৎ কোনো বিন্দুতে তড়িৎ বলরেখার উপর অঙ্কিত স্পর্শক আমাদেরকে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে সূচিত করে। এই পি বিন্দু নিলাম, তাহলে এই বরাবর যে স্পর্শক সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। Two electric lines of force can never cross each other. দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। If they do, যদি তারা সেটা করে ফেলে, then at the point of intersection, ও যে বিন্দুতে তারা ছেদ করছে, there will be two tangents. It means there are two values of the electric field at that point, which is not possible. এই 5 নম্বর পয়েন্টটা অতীব ইম্পর্টেন্ট, লিখে নাও, বারবার করে পড়বে। Further, electric field being a vector quantity, there can be only one resultant field at the given point, represented by one tangent at given point for the given lines of force. ছবিতে পরিষ্কার করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে এই বিন্দুতে তুমি কয়টি স্পর্শক পাবে? এই বিন্দুতে? দেখো, এইভাবে দুটো স্পর্শক পাচ্ছ, এটা u1 u2। কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, এর ডিরেকশন তো ইউনিকলি ডিটারমাইন্ড, একটিই থাকা উচিত, তাহলে দুটো হচ্ছে কি করে? তাহলে এটা সম্ভব নয়। সুতরাং তড়িৎ বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। বোঝা গেল? Not possible. Electric lines of force are closer, মানে crowded, অনেক ঘন, where the electric field is stronger and the lines spread out where the electric field is weaker. অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেখানে বেশি, সেখানে লাইন্স অফ ফোর্স গুলোর ডেনসিটি বা ঘনত্ব অনেক বেশি হবে, আর যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুর্বল, সেখানে কিন্তু লাইন্স অফ ফোর্সের ঘনত্ব, মানে প্রতি একক ক্ষেত্রে লাইন্স অফ ফোর্সের সংখ্যাটাও কমে যাবে। এই যে এরকম কিউ আধান, এই যে কিউ আধান, ধরে নাও এটা বড়, তাই বড় বলে দেখো কত ঘন, আর এটা ছোট আধান মনে করে নাও, তাহলে দেখো এটা পাতলা। ইজি ওয়ে অফ ড্রয়িং। কিউ ইজ গ্রেটার দ্যান, এই কিউটা উচিত ছিল এখানে লেখা। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স are perpendicular to the surface of a positively or negatively charged body. ধনাত্মক বা ঋণাত্মক ভাবে আহিত কোন বস্তুর উপর লাইন্স অফ ফোর্স গুলো কিন্তু সারফেস যদি হয় তাহলে সেই সারফেসের উপর কিন্তু লম্বভাবে ছেদ করে। ওকে, এই যে এরকম প্রত্যেকটা বিন্দুতে লম্ব। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কন্ট্রাক্ট লেন্থওয়াইজ, দৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হতে পারে, টু রিপ্রেজেন্ট অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জেস, দুটি ভিন্ন ধর্মী আধানের উপর আকর্ষণ বল বোঝানোর জন্য। আর ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স এক্সার্ট ল্যাটারাল, মানে পার্শ্বীয় ভাবে বা সাইডওয়াইজ, পাশাপাশি প্রেসার টু রিপ্রেজেন্ট রিপালশন বিটুইন টু লাইক চার্জেস। The number of lines per unit cross-sectional area, প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে যত সংখ্যক লাইন থাকে, perpendicular to the field lines, মানে ওই field lines এর সঙ্গে লম্বভাবে, that is the density of lines of force। এটাকেই আমি এতক্ষণ পর্যন্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ বলরেখার ঘনত্ব বলছিলাম, is directly proportional to the magnitude of the intensity of electric field at that in that region। তার মানে কি দাঁড়ালো, কোনো একটি ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যত বাড়বে, মানে তার সঙ্গে সমানুপাতিকভাবে বাড়বে, প্রতি একক ক্ষেত্রফলে, মানে ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে
লম্বভাবে যাওয়া ফিল্ড লাইন মানে হচ্ছে তড়িৎ বলরেখার সংখ্যা, যেটাকে আমরা বলি ডেনসিটি অফ লাইনস অফ ফোর্স, মানে তড়িৎ বলরেখার ঘনত্ব, সেই ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ ডেল্টা এন যদি সংখ্যা হয় আর ডেল্টা এ যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, is directly proportional with the magnitude of E. Electric lines of force do not pass through a conductor. Electric lines of force কিন্তু কন্ডাক্টরের মধ্যে দিয়ে, মানে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, মানে পরিবাহীর মধ্যে দিয়ে চলে যেতে পারে না, ছেদ করে বেরিয়ে যেতে পারে না। Hence, the interior of the conductor is free from influence of the electric field. অর্থাৎ তুমি যদি কোনো একটা পরিবাহীর কোনো পাত্র নাও, সেই পাত্রের ভেতরে কিন্তু আর তড়িৎ বলরেখা থাকতে পারে না। এই ঘটনাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং করেছি। তোমরা এটা বাড়িতে পরীক্ষা করতে পারো। নিশ্চয়ই কোনো মোবাইলে এই ভিডিওটা দেখছো, সেই মোবাইলটাকে একটা স্টিলের বা ধাতব টিফিন ক্যারিয়ার, যেটা বদ্ধ চারদিক থেকে, সেরকম একটা টিফিন ক্যারিয়ারের মধ্যে মোবাইলটাকে রেখে দাও, দিয়ে ভালো করে মুখটাকে আটকে দাও। আটকে দিয়ে এবার এই মোবাইলটা সুইচ অন করে রাখো, বাইরে থেকে তুমি এই মোবাইলকে কল করো, দেখবে এই মোবাইলে তোমাকে তখন শোনাচ্ছে নট রিচেবল, the number you have dialed is currently unavailable or switched off। ঠিক এই ধরনের একটা কথা কিন্তু বলবে, কারণ এখান থেকে আর তড়িৎ বলরেখাগুলো এর ভেতরে যেতে পারবে না। এই ছোট্ট একটা পরীক্ষা করেই এই 11 নম্বর পয়েন্টটাকে তোমরা টেস্ট করে নিতে পারো। এইরকম সলিড অর হলো কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে কিন্তু নো ফিল্ড, কোন রকম ফিল্ড থাকবে না। এই ঘটনাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। যখন কোনো বস্তুকে তড়িৎ বলরেখার প্রভাব মুক্ত অঞ্চলে রাখার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে আমাদের পরীক্ষার বিভিন্ন বিষয়, আমাদের ফিজিক্সের পরীক্ষার বিভিন্ন বিষয় বা ডাক্তারিতে কিছু ওষুধপত্র বা কিছু ইলেকট্রনিক গেজেটস আমাদেরকে এরকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বাইরে রাখতে হয়, তখন আমরা করি কি, এই ধরনের একটি কন্ডাক্টরের একটা হলো কন্ডাক্টর করি, তার ভিতরে বস্তুটাকে রাখি, ফলে সে কোনো ফিল্ড অনুভব করতে পারে না। Electric lines of force can pass through an insulator। যদি পরিবাহী না হয়ে ইনসুলেটর হয় তবে কিন্তু পাস করতে পারবে। একটু আগে পরীক্ষায় বলেছিলাম মুখটাও, ওই যে টিফিন ক্যারিয়ারের মুখটাও যেন ধাতব হয়, মানে পরিবাহীর হয় আর কি। এরপর আমরা শুরু করব ইলেকট্রিক ডাইপোল, কিন্তু এখন এই পর্যন্তই থাক, বাকি অংশটুকু আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব।